নমস্কার। আজ আপনাদেরকে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প সহযাত্রিনী। বাসটায় দাঁড়াবার জায়গা ছিল না। অফিসের সময় যতগুলি লোক ধরে তার চেয়ে 3 গুণ লোক তুলেছে কন্ডাক্টর। অবশ্য তারই যে কেবল দোষ তা নয়, যাত্রীদেরও গরজ ভারী। তারাও কেউ দেরি করতে চায় না, পরের বাসে আসতে চায় না। বাসটি একটু থামলেই পড়ি কি মরি করে লাফিয়ে ওঠে। ফুটবোর্ড থেকে কনুই দিয়ে ঠেলতে ঠেলতে কোনো রকমে ভিতরে গিয়ে দাঁড়ায়। কারো পা জুতোর তলায় পড়ে, কারো মাথায় গুঁতো লাগে। সহযাত্রীদের কণ্ঠ থেকে নানা রকম আপত্তিকর প্রতিবাদ কানে আসে, কিন্তু সেগুলি কানে তুললে চলে না। 2 কান বুজে 2 চোখ বুজে লোককে এগিয়ে চলতে হয়। মনে রাখতে হয়, আমি একমেব বা দ্বিতীয়ম। আমি শুধু একমাত্র পারমার্থিক সত্য, অন্য যাত্রীদের কোনো অস্তিত্ব বা মূল্য নেই। গাড়িতে উঠবার সময় যারা ঠেলাঠেলি করে ওঠে, ভিতরের যাত্রীদের আপত্তি কানে তোলে না, তারাই আবার ভিতরে গিয়ে দল বদল করে, নতুন যাত্রীদের প্রাণপণে বাধা দেয়। জোড়ামন্দির থেকে শুরু করে প্রত্যেক স্টপেজেই এই কাণ্ড হচ্ছিল। বেলেঘাটা ব্রিজের আগের স্টপেজে সংঘর্ষটা আরও তীব্র হয়ে উঠল। ফুটবোর্ড থেকে বাসের ভেতরটা সব মাথায় ভর্তি। তবু অপূর্ব কৌশলে সতীশ সামন্ত তার ভিতরে মাথা ঢুকিয়ে দিল। তার সঙ্গে আরও যারা উঠতে চেয়েছিল তারা বাধা পেল। যারা আগের স্টপেজগুলিতে উঠে রয়েছে তারা বাধা দিতে লাগলো। তবু সতীশের ভ্রুক্ষেপ নেই। সে কোনো রকমে হ্যান্ডেল ধরে বাসের ফুটবোর্ডে ঝুলে রইল। তারপর মাথা নিচু করে 2-3 জন সহযাত্রীর বগলের তলা দিয়ে ভিতরে ঢুকে পড়ল। চশমা পরা মাঝবয়সী এক ভদ্রলোক তার দিকে তাকিয়ে ভ্রু কুঞ্চিত করে বললেন, আপনি যাচ্ছেন কোথায় মশাই? দাঁড়াবার কি আর জায়গা আছে যে অমন ঠেলাঠেলি করছেন? সতীশ বলল, এক জায়গায় দাঁড়াতে তো হবে। পথ কেটে সতীশ আরো ভিতরে যেতে লাগলো। মোটা ফর্সা মতো আর একটি সহযাত্রীও তাকে ধমকে উঠলেন, ইস, দিলেন তো মশাই পাটা মারিয়ে। অত ঠেলছেন কেন? কেন এত অস্থির হচ্ছেন? যেখানে আছেন সেইখানেই থাকুন না। সতীশ বলল, সেখানে থাকতে পারলে কি আর এগুতে চাইছি? দেখছেন না চারিদিক থেকে কিভাবে ঠেলছে লোকে। তৃতীয় অল্প বয়সী ছোকরা যাত্রীটি বলল, আপনাকে কেউ ঠেলছে না মশাই, আপনি নিজেই শুধু ঠেলাঠেলি করছেন। এদিকে আর যাবেন কোথায় বলুন না? বসবার কোথাও আর জায়গা নেই। দেখছেন না মেয়েরা পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছেন। সতীশ বলল, আমিও একটু দাঁড়িয়ে যেতেই চাই। 1 পা 2 পা করে সে আরো সামনের দিকে এগিয়ে চলল। তারপর হঠাৎ সরে এলো বাঁ দিকে। লম্বা বেঞ্চটায় 5 মেয়ে ঠাসাঠাসি করে বসে আছে। তাদের সামনে আর একটি মেয়ে অতি কষ্টে মাথার উপরকার রডটা কোনো রকমে ধরে দাঁড়িয়ে রয়েছে। বাসের ঝাঁকুনিতে অতি কষ্টে তার মাথা রক্ষা করছে, আর মাঝে মাঝে লুব্ধ চোখে তাকাচ্ছে চারিদিকে। কোনো মহিলা যাত্রী আসন থেকে কখন নেমে যাবে, কি কোনো পুরুষ যাত্রী সৌজন্য দেখিয়ে উঠে দাঁড়াবে, এই বোধহয় তার আশা। কিন্তু তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বাসের সবগুলি লেডিস সিটই ভর্তি। জনকয়েক অফিস যাত্রিনী ছাড়াও ছেলেপুলে নিয়ে ঘোমটা টানা আরও একদল বউ মেয়েদের বেঞ্চগুলি দখল করে বসে আছে। ভাব দেখে মনে হয় দল বেঁধে কালীঘাটে যাচ্ছে, অন্য কোনো ঘাটেও হতে পারে। আর পুরুষ যাত্রীদেরও সৌজন্য দেখাবার কোনো গরজ নেই। তারাও কেউ সিট ছেড়ে দিচ্ছে না, বরং চারপাশ থেকে একেবারে যেন গা ঘেঁষে দাঁড়িয়েছে। এসব ব্যাপারে প্রতিযোগিতায় হারবার পাত্র নয় সতীশ সামন্ত। সে আস্তে আস্তে এগুতেই লাগলো।
কৌশলে সকলকে ঠেলে সবাইকে পিছনে রেখে সামনে রাখল শুধু মেয়েটিকে। তিল তিল করে পা টিপে টিপে আরো এগিয়ে গেল। এবার ওর পিঠের ঘামে ভেজা ব্লাউজ সতীশের বুকে এসে লাগছে। সুন্দর করে বাঁধা খোঁপাটা লাগছে কখনো গালে কখনো ঠোঁটে। একটি সুগন্ধি তেলের সৌরভ ঘ্রাণেন্দ্রিয়ের মাধ্যমে সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে তুলছে। সতীশ আরো এক পা এগোল। এবার আর দুজনের মধ্যে কোনো ফাঁক নেই। লক্ষ যোজন ব্যবধান, লক্ষ যুগের ব্যবধান পার হয়ে এসেছে সতীশ। এখন আর শুধু ব্লাউজের স্পর্শ নয়, মেয়েটির পিঠ এবার তার বুকের সঙ্গে লেগে আছে। এতক্ষণে সত্যিই সতীশ তার নাম না জানা, মুখ না দেখা প্রিয়তমাকে বুকের উপরে রেখেছে, বুকে করে দাঁড়িয়েছে। 2-1 মিনিট বাদে মেয়েটি একটু যেন উসখুস করতে লাগলো। প্রথম প্রথম কেউ কেউ অমন ছটফট করে, তারপর স্থির হয়ে বুকের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়ায়। কেউ কেউ গোড়া থেকেই সতীশের বুকটাকে আরাম কেদারার পিঠ হিসাবে ব্যবহার করে। কেউ কেউ মুখেতে একটু লজ্জার, একটু বিরক্তির ভাব দেখায়, তারপর দিব্যি গা ছেড়ে দেয়। সতীশ বুঝতে পারল এই মেয়েটি দ্বিতীয় শ্রেণীর। তাই যতবার সে ডাইনে বাঁয়ে একটু সরে দাঁড়াতে চেষ্টা করল, ততবারই সতীশ ঠিক তার পিছনে সরে এলো। বোকা মেয়ে বুঝুক, সতীশের বুক ছাড়া বাসের মধ্যে তার আর কোনো স্থান নেই। ওই সুগন্ধি বড় খোঁপা, চাপা ফুল রঙের শাড়ি, সরু হাড় শোভিত সুন্দর গ্রীবা, সুগঠিত কাঁধ আর বাহুমূলে যে তার হৃদয় কেড়ে নিয়েছে, সে কি এই মিনিট কয়েকের জন্যে নিরুদ্বেগে অসংকোচে নিজেকে ছেড়ে দিতে পারে না? এত কৃপণতা কেন সুন্দরীর? কতটুকুই বা পথ? শিয়ালদায় এসেই তো ছাড়াছাড়ি হয়ে যাবে। না, মেয়েটি যদি না নামে শিয়ালদায়, আজ সতীশও নামবে না। এই বক্ষলগ্না যত দূর যায়, সেও তত দূরেই যাবে। পৃথিবীর সীমান্ত পর্যন্ত এই সীমন্তিনীর সহযাত্রী হবে সে। এর মধ্যে যদি মেয়েটি বসবার সিট পেয়ে যায়, সতীশ তার সিটের কাছে গিয়ে দাঁড়াবে, পিছন থেকে ছোঁবে সেই আসন। তারপর মেয়েটি যেখানে গিয়ে নামে, সতীশও সেখানেই নামবে। নামবে, কিন্তু থামবে না। অফিসে গেলে পিছন পিছন গিয়ে সেই পুণ্যময় অফিসটি চিনে আসবে। কোন বাড়িতে গেল দেখে আসবে, ছুঁয়ে আসবে সেই স্বর্গধাম। এই বক্ষলগ্নাকে সতীশ বিচ্ছিন্ন হতে দেবে না। যতক্ষণ পারে, যতবার পারে, বুকের উপরেই রেখে দেবে। মেয়েটি একবার মুখ ফিরাল। মুখখানাও সুন্দর, রংটি গৌর, ডৌলটি কোমল, নাকটি টানা, কালো ভ্রুর নিচে বড় বড় দুটি চোখ, মণি দুটি গভীর কালো, কোথাও কোনো খুঁত নেই, শুধু চিবুকের উপর বড় কালো একটি জরুল। কিন্তু ওটুকু কলঙ্ক চাঁদের সৌন্দর্যই বাড়িয়েছে। মনে মনে তারিফ করল সতীশ। আজ তার ভাগ্য ভালো, যার মুখ আর চোখ, বুক আর পিঠ দুই সুন্দর, তেমন রূপবতীর ছোঁয়া ট্রামে বাসে কদাচিৎ মেলে। তাছাড়া মেয়েটি কুমারী, ওর সিঁথি সাদা, তাও নিমেষের মধ্যেই দেখে নিয়েছে সতীশ। যদিও তার স্পর্শলোভ কোনো বাজ বিচার কিছু করে না, তবু কুমারী মেয়েদেরই সে বেশি পছন্দ করে। কারণ এই 30 বছর বয়সেও সতীশ অবিবাহিত। সেকেন্ড খানেক কেটেছে কি কাটেনি, হঠাৎ মেয়েটি দ্বিতীয়বার মুখ ফিরাল। তারপর লাল টকটকে মুখে বলল, বর্বর, ব্রুট, অভদ্র। সঙ্গে সঙ্গে বাস ভরা যাত্রীর দল হৈ হৈ করে উঠল। কি ব্যাপার, হয়েছে কি, করেছে কি? মেয়েটি তেমনি আরক্ত মুখে বলল,
করেছে কি? ওই ইতরটাকে জিজ্ঞেস করুন। ছি ছি ছি, এদের জ্বালায় ট্রামে বাসে চলাই মুশকিল হয়ে উঠেছে আজকাল। মেয়েটি তার সব বক্তব্য শেষ করতে পারল না। সঙ্গে সঙ্গে ৩-৪ জন লোক সতীশের উপর ঝাঁপিয়ে পড়ল। ব্রুট, বদমাইশ কোথাকার, এই জন্যেই তোমার এত ভিতরে আসার গরজ? এই জন্যেই তুমি দাঁড়াবার জায়গা পাচ্ছিলে না, ছটফট করে মরছিলে। জায়গা তোমাকে এক্ষুনি পাওয়াচ্ছি, রাস্কেল। সঙ্গে সঙ্গে দমাদম কিল, চড়, ঘুষি। ড্রাইভার বাস থামিয়ে দিল। কন্ডাক্টর হন্তদন্ত হয়ে ছুটে এলো। মিনিট ৩-৪ খুব শোরগোল চলল। সতীশের আপত্তি, তার মিথ্যে অজুহাত ডুবে গেল সেই গোলমালে। গায়ের লং ক্লথের পাঞ্জাবিটা শতছিন্ন হল। কপালের বাঁ পাশে যে একটা গভীর ক্ষতচিহ্ন আছে, তার পাশটা একটা সুপুরির মতো ফুলে উঠল। দাঁতের গোড়া আর নাকের গোড়া দিয়ে রক্ত ছুটল দরদর করে। সতীশ শেষবারের মতো কি যেন বলতে গেল, বলতে পারল না। তখনও বাস ভরে শোরগোল চলছে। বাসটা শিয়ালদায় এসে পৌঁছবার অনেক আগেই সহযাত্রীরা সতীশকে ঘাড় ধরে ঠেলে নামিয়ে দিলে। এ ঘটনা কিন্তু আজকের নয়, আজ থেকে 5 বছর আগের ঘটনা। এই 5 বছরের মধ্যে এমন ছোটখাটো অনেক কীর্তিকাহিনীর নায়ক হয়েছে সতীশ সামন্ত। বাস, ট্রামে, মেলা কি মিছিলের ভিড়ে বহুবার বহু মেয়ের পিছনে গিয়ে দাঁড়িয়েছে। মার না খেলেও ধমক খেয়েছে, তবু সামনে গিয়ে তাকিয়ে দেখেছে বাসে সেই মেয়েটা কিনা, যার ঠোঁটের উপর তিল আর থুতনিতে জরুল, আর মুখখানা কোমল কিন্তু হৃদয়খানা কঠিন। তাকে জীবনে আর একটি দিনের জন্য, আর একটি বারের জন্য চাই সতীশ সামন্তের। স্বাদ মিটিয়ে শোধ নিতে হবে। সে যত বড়লোকই হোক, যত উঁচু ডালের আঙুর আপেলই হোক, একবার চোখে পড়লে সতীশ তার গায়ে অন্তত একটি ঢিল ছুঁড়লেও ছুঁড়বে। একবার চোখে পড়লে কিছুতেই সে আর সতীশের দৃষ্টিপথ থেকে এড়িয়ে যেতে পারবে না। তার চলার পথে সতীশ চিরজীবনের জন্য কাঁটা দিয়ে রাখবে, কাঁটা হয়ে থাকবে। আজ পর্যন্ত বিনা প্রতিশোধে, বিনা প্রতিহিংসায় কেউ সতীশের হাত থেকে ছাড়া পায়নি। সেই জরুলবতীও পাবে না। শুধু একবার দেখা পেলে সতীশ দূর থেকে তার পিছনে পিছনে গিয়ে বাড়ি ঘর চিনে আসবে, আত্মীয় স্বজন চিনে আসবে। তারপর কি করে প্রতিশোধ নিতে হবে সে কথা সতীশকে কারো আর বলে দিতে হবে না। মানুষের, বিশেষ করে মেয়েদের অনিষ্ট করবার অদ্ভুত উদ্ভাবনী প্রতিভা আছে সতীশের। অনেক বন্ধু, অনেক সাকরেদ তার কাছ থেকে বুদ্ধি নেয়। কিন্তু বড়ই আফসোসের কথা, সেই মেয়েটিকে এই 5 বছর ধরে সতীশ আর কোথাও দেখতে পেল না। শহরের বাসে, ট্রামে, মেলায়, মিছিলে, পথে ঘাটে, স্কুল কলেজে, অফিসের সামনে, সিনেমা থিয়েটারের সম্মুখে কতদিন, কত রাত্রে, কত মেয়ের মুখোমুখি দাঁড়িয়েছে সতীশ। কিন্তু সেই মেয়েটির মুখ আর দেখতে পায়নি। দেখতে পায়নি বলে যে সতীশ হাল ছেড়ে দিয়েছে তা নয়। যত মেয়ে তার হাতের মুঠোয় এসেছে, যত কিশোরী তরুণীকে সে নির্যাতন করবার সুযোগ পেয়েছে, তার জায়গায় সেই জরুলবতী মেয়েটিকে কল্পনা করেছে মনে মনে। তার মুখে আলগোছে আদরের চুম্বন দিয়েছে, আবার নিষ্ঠুর হিংস্রতায় দাঁতে নখে তাকে ক্ষতবিক্ষত করেছে। প্রত্যেক মেয়ের ভিতর দিয়ে সব ক্ষতি, সব ক্ষত সেই একটি মেয়েতে গিয়ে পৌঁছাক। তার হাতে যত মেয়ে যত শাস্তি ভোগ করেছে, সব চৌগুণ হয়ে সেই মেয়েটির মধ্যে যাক। সেই মেয়েটি যেন জীবনে কখনো সুখ শান্তির মুখ না দেখে।
যদি তার বিয়ে হয়ে গিয়ে থাকে সে যেন অল্প দিনের মধ্যে বিধবা হয়। যদি ছেলে মেয়ে হয়ে থাকে তার সামনে যেন সবগুলি একসঙ্গে দাপিয়ে মরে যায়। সতীশ যাকে ভোগ করতে পারল না, শহরের জঘন্য অলিগলিতে রাস্তার অগণ্য কামুক পুরুষ তাকে যেন ছিঁড়ে খায়, যেন দুই হাতে এবং দুই পায়ে দোলে যায়। কিন্তু কাল্পনিক শাস্তি এক কথা, আর নিজের হাতে অন্যের শরীরকে নিপীড়ন আর এক কথা। জরুলমুখী মেয়েটির বেলায় সেই সহানুভূতির স্বাদ সতীশ এই 5 বছরের মধ্যে আর পায়নি। অবশ্য পুরো 5 বছরই যে সতীশ তাকে খুঁজে বেড়াতে পেরেছে তা নয়, এর মধ্যে তাকে বছর আড়াই জেল খাটতে হয়েছে। একবার পুজোর ভিড়ে সিমলায় প্রায় সেই জরুলমুখীর মতোই দেখতে প্রায় তারই সমবয়সী একটি তরুণী মেয়ের গলা থেকে হাড় কেটে নিতে গিয়ে ধরা পড়ে যায়, তাতে হয় 6 মাস। আর একবার এক ব্যাংক ডাকাতির কেসে যোগসাজশের অভিযোগে ধরা পড়ে, তাতে হয় বছর 2। এই 2.5 বছর সে জরুলমুখী খুঁজতে পারেনি, কিন্তু জেলের দেয়ালে কখনো কয়লা কখনো চকখড়ি দিয়ে তার ছবি এঁকে তার উপর অত্যাচার করেছে। সতীশের সহযোগী নিবারণ তার কাণ্ড দেখে হেসেছে। হ্যাঁ রে, তুই কি পাগল হয়ে গেলি? সতীশ জবাব দিয়েছে, হলামই তো, পিড়িতে মানুষ পাগল হয় জানিস না। নিবারণ বলেছে, তোর পীড়িতের বলিহারি, এত মেয়েকে এত রকম করে নাড়াচাড়া করলি, উপভোগ করলি, তাতেও তোর শান্তি হলো না, তবু তুই তাকে ভুলতে পারলি না। সতীশ পরম আফসোসের ভঙ্গিতে জবাব দিয়েছে, কি করে ভুলবো, তাকে যে আজও হাতের মুঠোয় পেলাম না। হাড়কাটা গলির সুখদাও মাঝে মাঝে সেই কথা বলতো, তুই যে অমন করে সব বৌঝির মুখে মুখে তার মুখ খুঁজে বেড়াস, ব্যাপারখানা কি? ঘরের বউ হারালেও তো লোক এমন করে তার জন্য হন্যে হয় না। সতীশ বলে, সুখী, সে আমার ঘরের বউয়ের চেয়েও বড়, সে আমার মনের বউ। অমন সুন্দর একখানা মুখ জীবনে আর দেখলাম না রে। সুখী সতীশকে সাধারণত বেশি পাত্তা দেয় না, তার চেয়ে অনেক ক্ষমতাবান পুরুষের সঙ্গে সুখদার জানাশোনা ঘনিষ্ঠতা। তারা খালি হাতে আদর সোহাগ করে না, টাকা কড়ি শাড়ি গয়নাও আনে। তবু সতীশ যখন বাসের সেই সুন্দরী মেয়েটির কথা থেকে থেকে বলে, হিংসায় যেন সুখদার বুক জ্বলে যায়। দুহাতে সতীশকে দূরে ঠেলে দিয়ে ঝঙ্কার দিয়ে ওঠে সুখদা, যা সেই বাসের সুন্দরীর খোঁজে শহর ভরে ঘুরে বেড়া গিয়ে, আবার কিলচর ঘুষি খা গিয়ে প্রাণ ভরে, নইলে তো স্বাদ মিটবে কেন? যখন মনটা ভালো থাকে সুখদার, আগের রাত্রে 2-1 ভালো বাবু জোটে, 2-4 টাকা বেশি রোজগার হয়, তখন সুখদা মাঝে মাঝে বলে, সতে আমার কথা শোন, এর চেয়ে একজন অল্প বয়সী মেয়েটে দেখে তুই বিয়ে কর, সে তোকে সেবা যত্ন করবে, আর তুই তাকে স্বাদ মিটিয়ে খাওয়াবি, পড়াবি, ভালোবাসবি, তাহলেই তুই সব জ্বালা ভুলবি, সতে তাকে ভুলে যেতে পারবি। সতীশ বলে, দূর দূর, তোরাই তো রয়েছিস আমার ঘরে ঘরে, আবার একজনকে নিয়ে ঘর পেতে কি হবে? তবু মাঝে মাঝে ঘর বাঁধবার ইচ্ছা সতীশেরও মনে হয়। অল্প বয়সী একটি বউ হাতে শাঁখা, মাথায় সিঁদুর নিয়ে ঘরের ভিতর দিয়ে অকারণে ঘোরাফেরা করে, ভাবতে মন্দ লাগে না। তার মুখখানা ঠিক সেই বাসের মেয়েটির মতো, চাঁদের জ্যোৎস্না দিয়ে গড়া, আর চাঁদেরই কলঙ্কের মতো কালো একটি জরুল তার থুতনির উপর। কিন্তু সেই চাঁদের দেশের মেয়েকে কোথায় পাবে সতীশ? সে কি আর এই চাঁদের তলায় আছে? সে চাঁদের মধ্যে চাঁদ হয়ে আছে, তারার মধ্যে তারা, তাকে আর পাওয়া যাবে না। তার বদলে সাধারণ একটি কিশোরী কুমারী পেলেও মন্দ হতো না, কিন্তু কোথায় পাবে তাকে?
পথে ঘাটে কত মেয়ের পিছু নেয়, কতজনকে দেখে, কিন্তু তাদের কেউ সতীশের জন্য নয়। কে তাকে বিয়ে দেবে? অল্প বয়সে বাপ মা মারা গেছে, আত্মীয় স্বজন বলতে কেউ নেই। বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই সতীশের মতোই হাড় হাবাতে, চোর আর বদমায়েশ। দুই একজন গৃহস্থ বয়স্ক বন্ধুর বউয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করলেও তাদের বয়স্থা মেয়েকে সতীশ ছুঁতে পারে না। অন্য ঘরে অন্য বরে তাদের বিয়ে হয়ে যায়। পরিচিত মহলে সতীশকে সবাই জানে দাগি চোর আর দাগি বদমায়েশ বলে। তার হাতে মেয়ে দেয় কোন আহাম্মক? তাছাড়া সতীশ নিজেও অমন আহাম্মকি করলে তো। চাল নেই, চুলো নেই, রোজগারের ঠিক নেই, একটা মেয়েকে বিয়ে করে জীবনভর পোষতে মরুক আর কি। তার ভালোবাসার মেয়ের অভাব কি? বাসে, ট্রামে, পথে, পার্কে তার ভালোবাসার মেয়ে ছড়ানো রয়েছে। তাদের খেতে পড়তে দিতে হয় না, তবু চোখ ভরে দেখা যায়। একটু সাবধানে থেকে যত খুশি ছোঁয়া যায়, নিত্য নতুন মেয়েকে প্রাণ ভরে ভালোবাসা যায়। একজনকে বিয়ে করতে যাবে সে কোন দুঃখে। এবার জেল থেকে বেরিয়ে ভারী সাবধান হয়ে গেল সতীশ। পুরনো বন্ধুর কাছ থেকে গোটা পাঁচেক টাকা ধার নিল। সেলুনে ঢুকে আনা আষ্টেক পয়সা খরচ করে চুল দাড়ি কামালো। জানাশোনা একটি লন্ড্রিতে 2 টাকা জমা রেখে একদিনের জন্যে একজোড়া ফর্সা জামা কাপড় চেয়ে নিল। পাইস হোটেলে খেলো গন্ডা 12 পয়সা। তারপর পকেট কাটা ছোট কাঁচিখানার ট্যাঁকে গুজে বেলা 3টে নাগাদ শহরের রাস্তায় বেরিয়ে পড়ল। এ পথ ও পথ ঘুরে মোটা মতো পকেট ভারী এক ভদ্রলোকের পিছনে পিছনে ধর্মতলার মোড়ে গিয়ে যখন পৌঁছল সতীশ, তখন বেলা 4:30 বাজে। কার্তিক মাসের বিকাল। পশ্চিমে গঙ্গার ওপারে সূর্য এরই মধ্যে ডুবু ডুবু করছে, কিন্তু একেবারে ডুবে যায়নি, রঙের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। হঠাৎ আকাশ থেকে রাস্তার ওপারে মাটির উপর চোখ পড়ল সতীশের। অভিজাত নাম করা একটি মিষ্টির দোকান থেকে নীল রঙের ইজের পরা বাচ্চা ছেলের হাত ধরে 24-25 বছরের একটি মেয়ে বেরিয়ে এসে ফুটপাতে দাঁড়িয়েছে। ঠিক তার মতো মুখ, থুতনিতে তারই মতো একটি জরুল। তাড়াতাড়ি রাস্তা পার হয়ে এলো সতীশ। একজন পাঞ্জাবি ড্রাইভার ট্যাক্সির ব্রেক কষে তাকে ধমক দিল, কিন্তু সতীশ ততক্ষণে রাস্তা পার হয়ে এসেছে। একটু দূরে দাঁড়িয়ে সতীশ তাকে দেখতে লাগলো। ঠিক সেই, আর কোনো সন্দেহ নেই সতীশের, ঠিক সেই জরুলবতী কলঙ্কময়ী চাঁদমুখী। এই 5 বছরে চেহারার বদল হয়নি। সেই ছিপছিপে দেহ পুষ্ট হয়েছে একটু, কিন্তু মুখের আদল বদলায়নি। অবশ্য সিঁথির সেই সাদা রং বদলে গেছে, তার জায়গায় লাল রঙের একটু আঁচড়। সে আঁচড় যেন সতীশের হৃদয়ে লেগে রক্তমুখ হল। ওর বিয়ে হয়ে গেছে। পরনে সিল্কের শাড়ি। আশ্চর্য, তার রংটি সেদিনের সেই চাঁপা ফুলের মতো। গায়ে সেদিনের চেয়ে অনেক বেশি গয়না। কানে সোনার ফুলের মধ্যে লাল পাথরের মিনা, হাতে 4 গাছা করে চুড়ি, গলায় মোটা হার। আর ওই ফুটফুটে ইজের প্যান্ট পরা কে ওই বছর 4 ফুটফুটে বাচ্চাটা? ছেলে? বুকে যেন আর একটি ঘা লাগলো সতীশের। ছেলেও হয়েছে? মেয়েটি বলল, কেবল মিষ্টি খাবো খাবো করো বাবুল, কই খেতে তো পারলে না কিছু, একটা সন্দেশও তো মুখে তুললে না। বাবুল বলল, আর একদিন খাবো মা, আবার কবে আমার জন্মদিন আসবে বলো না। মেয়েটি হেসে বলল, আবার 1 বছর পরে, তার আগে আর মিষ্টি খেতে পাবে না।
কত মিষ্টি তুমি নষ্ট করলে বলো তো। বাবুল বলল, ইস, পরশুদিন আমার জন্মদিন হবে। বাবা দিল্লি থেকে কবে আসবে মা? শিগগিরই আসবে, এবার বাড়ি চলো। বারে, বাড়ি কেন যাব? তবে কোথায় যাবে? যাব গঙ্গার ঘাটে, জাহাজ দেখতে। কত বড় বড় জাহাজ, বাবা সেদিন দেখিয়েছিল, আজ আবার দেখব। মেয়েটি বিরক্ত হয়ে বলল, না, তোমার আবদারের চোটে আর পারলাম না। চলো, হেঁটে চলো। জাহাজ যদি দেখতে হয় হেঁটে যেতে হবে। পারবে হাঁটতে? শেষে কিন্তু বলতে পারবে না কোলে নাও। বারে, হাঁটবো কেন? গাড়িতে যাব, মোটর গাড়িতে। মেয়েটি তার সাদা মুক্তোর মতো দাঁত বের করে হাসল। হিস, কি শখ দেখো, কি নবাব। তবু যদি তোমার বাবা 500-700 টাকা মাইনের চাকুরে হতো, মোটে পায় 350, তাতে যখন তখন মোটর গাড়ি চড়া যায় না, বুঝেছ? তোমার বাবা আসুক, সে চড়াবে গাড়িতে। আমি গরিব মানুষ, অত টাকা কোথায় পাবো? কি ভেবে একটা রিক্সাওয়ালাকে হাতের ইশারায় কাছে ডাকলো মেয়েটি। বলল, আউটরাম ঘাটে যাবে, আবার ফিরে আসতে হবে এখানে। যাতায়াতে কত নেবে বলো? রিক্সাওয়ালা বলল, 1.5 টাকা মাইজি। 1.5 টাকা? তোমরা কি গলায় ছুরি দিতে চাও নাকি? আমি 1 টাকা দেব, যাবে তো চলো। রিক্সাওয়ালা তাতেই রাজি। বাবুলও রিক্সায় চড়ে খুব খুশি হলো। মোটর গাড়ির চেয়ে এ গাড়ি ভালো মা, টুনটুন করে বাজে আর মানুষে টানে। মেয়েটি বলল, হ্যাঁ, মানুষেই টানে, কিন্তু ওদের কি আমরা আর মানুষ মনে করি? একটু যেন করুণ শোনালো মেয়েটির গলা। কিসের একটা অপরাধ বোধ যেন লেগেছে মনে। রিক্সাওয়ালার দিকে তাকিয়ে বলল, আস্তে চলো, অত দৌড়তে হবে না, তোমার সুবিধে মতো চলো। ওদিকটা ঘুরিয়ে সন্ধ্যার আগে তাড়াতাড়ি এনে দাও, 2 আনা বকশিস দেব। রিক্সা ছুটে চলল। সতীশ এতক্ষণ খানিকটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল, শুনছিল। শিকার হাতছাড়া হয় দেখে এবার ব্যস্ত হয়ে উঠল। হেঁটে পারা যাবে না। তাড়াতাড়ি সেও একটা রিক্সাওয়ালাকে ডেকে নিয়ে বলল, চলো ওই রিক্সার পিছনে পিছনে, ওই যে যিনি যাচ্ছে একটি বাচ্চাকে নিয়ে, ওই রিক্সা। বুড়ো রিক্সাওয়ালা ভ্রু কুঁচকে বলল, আপকা মতলব কিয়া বাপুজি? সতীশ একটু হাসল। মতলব আবার কি? আমার পরিবার যাচ্ছে আগে রিক্সায়, আমার বউ আর ছেলে বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়েছে কিনা, তাই এক রিক্সায় উঠতে চাইছে না। শেষে বলল, এবার মান ভাঙাতে হবে। কেন বুড়ো, এ বাবা তুমি জানো না, তোমার ঝগড়া বিবাদ হয় না পরিবারের সঙ্গে? বুড়ো এবার হাসল। হয় বই কি, এখনো তাদের ঝগড়া হয়, এই বুড়ো বয়সেও হয়। বুড়ো বলল, চলিয়ে বাবুজি, চলিয়ে। মেয়েটির পিছনে পিছনে চলল সতীশের রিক্সা। সঙ্গে ছেলেই থাকুক আর মেয়েই থাকুক, আজ আর সতীশের হাতে জরুলওয়ালির উদ্ধার নেই। আউটরাম ঘাটের অনেক আগেই রিক্সা থেকে নামলো সতীশ। রিক্সাওয়ালাকে হাতছাড়া করল না, বলল, ওই আগে রিক্সাওয়ালার পাশে তুমিও রাখো রিক্সা, বসে দেশওয়ালি ভাইয়ের সঙ্গে সুখ দুঃখের কথাবার্তা বলো, আমরা এই এলাম বলে। জেটির উপর দিয়ে জরুলবতী খানিকক্ষণ পায়চারি করলো ছেলেকে নিয়ে। তাকে গঙ্গা দেখালো, নৌকা আর জাহাজ দেখালো, ছোট বড় 2-3খানা লঞ্চ আর ফেরি। একখানি চলন্ত লঞ্চকে দেখে বাবুল হাততালি দিয়ে উঠল। জাহাজের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা রকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে লাগলো। তার সব প্রশ্নের সদুত্তর দেওয়া জরুলবতীর সাধ্যে কুলালো না। সে ফাঁকে ফাঁকে বারবার বলতে লাগলো, চলো এবার বাড়ি চলো, সন্ধ্যা হতে না হতেই তো তোমার চোখ বুজে আসবে, তখন তোমাকে টেনে নেবে কে? বহুবার সতীশের ইচ্ছা হতে লাগলো
ওদের সামনে গিয়ে দাঁড়ায় আর চোখ টিপে বলে, কি সোনামণি, চিনতে পারো? কিন্তু চিনতে পারলে ও নিশ্চয়ই চিৎকার করে উঠবে। এত লোকের মধ্যে সতীশ ওর কিছু করতে পারবে না, ছুঁতে পর্যন্ত পারবে না একটু। না, অত ব্যস্ত হলে চলবে না। ধৈর্য ধরতে হবে সতীশকে, আড়ালে আড়ালে থাকতে হবে। যতক্ষণ না ছেলে নিয়ে ও ওদের বাড়িতে গিয়ে পৌঁছায় ততক্ষণ আত্মপ্রকাশ করবে না সতীশ। বেশি লোভ ভালো নয়, অতি গরজে সব নষ্ট করবার বয়স গেছে। আজ শুধু নিঃশব্দে গিয়ে ওর বাড়ি চিনে আসতে হবে, তারপর একটু একটু করে নিজেকে চেনাবে। অস্তগামী সূর্যের রঙের খেলা চলতে লাগলো জলে, স্থলে, আকাশে। রঙের ছিটে লাগলো চোখে, মুখে, মনের মধ্যে। কিন্তু জরুলবতী আর দেরি করল না। পাছে ছেলে ঘুমিয়ে পড়ে, পাছে ওকে নিয়ে বাড়ি ফিরতে দেরি হয়। তাই ছেলেকে একরকম টানতে টানতেই রিকশায় নিয়ে তুলল সে। বলল, দেখো, এরপরে আরো কত লোক বাড়িতে আসবে, তোমার জন্য পুতুল আনবে, জামা আনবে। তোমার জন্মদিন না আজ? বাবুলদের রিকশা ফিরে চলল। পিছনে পিছনে চলল সতীশের রিকশা। সতীশ হুকুম করল, জলদি চলো, জলদি চলো বুদ্ধা। বুড়ো রসিকতা করতে ছাড়ল না। কেন, হাওয়া খেতে এসেও মাইজির সঙ্গে বাবুজির মোলাকাত আর বাতচিত হয়নি? এত ব্যস্ত কেন বাবুজি? ছেলে নিয়ে বউ আর কত দূর যাবে? বাড়ি ছেড়ে তো পালাতে পারবে না। ওদের রিকশার পিছনে পিছনে সতীশের রিকশাও স্প্ল্যানেড এসে পৌঁছালো। উত্তরে দক্ষিণে ট্রামগুলি আসছে যাচ্ছে। আসার ট্রামগুলি সব খালি, যাওয়ার ট্রামগুলির ভিতর থেকে কেরানি বাবুরা উপচে পড়ছে। ছুটি হয়ে গেছে অফিস আদালত। রিকশা থেকে নেমে ভাড়া চুকিয়ে দিয়ে ভিড় দেখে খান দুই ট্রাম ছেড়ে দিল মেয়েটি। কিন্তু বালিগঞ্জগামী তৃতীয় ট্রামখানি আর ছাড়ল না। ভিড় ঠেলে নিজেকে নিয়ে উঠে পড়ল তার মধ্যে। অন্য যাত্রীরা তাকে সসম্ভ্রমে পথ ছেড়ে দিল। সামনের দিকে এগোতেই একটি 2 সিটওয়ালা লেডিস বেঞ্চ ছেড়ে দুজন ভদ্রলোক উঠে দাঁড়ালেন। বসবার আর জায়গা নেই ট্রামটায়। সতীশ কোনো জায়গায় বসতে চায়ও না। সেই 5 বৎসরের আগেকার দিনটির মতোই সে বহু যাত্রীকে বিরক্ত করে, বহু সহযাত্রীর ধমক খেয়ে আস্তে আস্তে জরুলওয়ালির বেঞ্চটির পিছনে হাত রাখল। এতক্ষণ মনে মনে সংকল্প করেছিল সতীশ, সে বেশি কাছে যাবে না, অসময়ে ধরা ছোঁয়া দেবে না। কিন্তু ট্রামে উঠবার সঙ্গে সঙ্গে তার সেই প্রতিজ্ঞা ভুলে গেল। ঠিক যথাস্থানে গিয়ে দাঁড়াল। এখান থেকে মেয়েটির শাড়ির পাড় ছোঁয়া যায়, চুল ছোঁয়া যায় আলগোছে। কিন্তু কাছে এসেই নিজেকে আজ সামলে রাখল সতীশ। বেশি বাড়াবাড়ি করা এখন ঠিক হবে না, কেঁচে যাবে সব। অবাধ্য হাত দুটোকে নিজের 2 পকেটে সতীশ জোর করে গুঁজে রাখল। তারপর চলন্ত গাড়িতেও অদ্ভুত কৌশলে ভারসাম্য রেখে দাঁড়ালো শক্ত হয়ে। বাবুলকে প্রথমে সামনের দিকে বসাতে চেয়েছিল মেয়েটি, কিন্তু সে জানালার কাছে ছাড়া বসবে না। অগত্যা বিরক্ত হয়ে তাকে সেদিকেই বসালো মেয়েটি। বাবুল খানিকক্ষণ জানলা দিয়ে পথের শোভা দেখতে দেখতে গাড়ির ভিতরের দিকে মুখ ফেরালো। তারপর বলল, মা, তোমার পিছনে কে দাঁড়িয়ে আছে দেখো। সঙ্গে সঙ্গে মেয়েটি চমকে উঠে ঘাড় ফেরালো। সতীশ মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ পেল না, একেবারে চোখাচোখি হয়ে গেল। মুহূর্তকাল দুজনেই রইল স্তব্ধ হয়ে। তারপর মেয়েটি বলল, আপনি? সতীশকে তাহলে চিনেছে মেয়েটি? এতদিন বাদেও চিনতে পেরেছে। কপালের নিচে তার একটি গভীর ক্ষত চিহ্ন আছে। জন্মের পর থেকেই সে এই চিহ্নে চিহ্নিত। যে একবার তাকে দেখে পরের বার চিনতে ভুল করে না।
মেয়েটিও ভুল করেনি, তাকে চিনেছে। ভয়ও হলো, আবার ভালোও লাগলো সতীশের। চিনুক, যা হবার হোক। সতীশ জবাব দিল, হ্যাঁ আমি। আপনি আমাকে চিনতে পেরেছেন দেখছি। একটু হাসতে চেষ্টা করল সতীশ। মেয়েটি বলল, হ্যাঁ চিনেছি বই কি। একটু কাল চুপ করে রইল দুজনেই। তারপর মেয়েটি ফের কথা বলল, ট্রামে বাসে আপনাকে অনেক খুঁজেছি সেই থেকে, কিন্তু কোথাও দেখিনি। এত স্বর্গসুখ কপালে ছিল সতীশের? শুধু সেই একজনকে খুঁজে বেড়ায়নি, আর একজনও তাকে খুঁজেছে। মেয়েটি বলল, সেদিনের আগে ওরকম আমার হয়নি, পরেও আর না। আমারই ভুল হয়েছিল। কতদিন ভেবেছি দেখা হলে আপনার কাছে আমি মাপ চেয়ে নেব। আজ চাইছি। এসব কি বলছে মেয়েটি? এসব কি শুনছে সতীশ? দুই কানে অমৃতের ধারা গড়ে পড়ছে যেন। এ কি স্বপ্ন না বাস্তব? সতীশ কি বাইরে আছে, না আজও জেলের ছেঁড়া কম্বলের তলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে? জেগে জেগে স্বপ্ন দেখছে? মেয়েটি বলল, আপনি সেদিনের কথা ভুলতে পারছেন না। অবশ্য ভোলা আপনার পক্ষে শক্ত। আমারই অন্যায় হয়েছিল। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ যাবেন? বসুন এখানে, বসুন। তাতে কি হয়েছে? বাবুল, তুমি আমার কোলে উঠে বসো। এ ভদ্রলোককে বসতে দাও। বাবুলকে কোলে তুলে নিল মেয়েটি। সতীশ একটু আপত্তি করল, কিন্তু মেয়েটির অনুরোধ না রেখেও পারল না। এমন সুখাসনও তার কপালে ছিল, এত সুখস্পর্শ ছিল তার ভাগ্যে। এই অভাবিত অপ্রত্যাশিত সমৃদ্ধিতে সে খানিকক্ষণ হতবাক হয়ে রইল। বারবার দেহে ছোঁয়া লাগছে এসে দেহে, শিরশির করে উঠছে সর্বাঙ্গ। অনেক মেয়ের স্পর্শ তো সে এর আগে চুরি করেছে, কই এমন তো কোনোদিন হয়নি। আজ তো শুধু একতরফা দেহের ছোঁয়াই নয়, আজ সে আর একজনের সঙ্গের ছোঁয়াও পেয়েছে, আর পেয়েছে হৃদয়ের স্পর্শ। এই প্রথম জীবনে অমৃতের স্বাদ, এই প্রথম। ট্রাম এগিয়ে চলেছে, দুজনেই চুপ করে বসে আছে। কিন্তু বাবুল চুপ করে বসে থাকবার ছেলে নয়। মিনিট খানেক যেতে না যেতেই সে অস্থির হয়ে উঠল। আমি তোমার কোলে বসবো না মা। তবে কোথায় বসবে? তুমি বড় জ্বালাচ্ছ বাপু। বাবুল সতীশের দিকে আঙুল দেখিয়ে দিয়ে বলল, আমি ওর কোলে বসবো। বাবুলের মা মৃদু ধমক দিল, তুমি বড় দুষ্ট হয়েছ। কিন্তু বাবুল নাছোড়বান্দা, সে ঠোঁট ফুলিয়ে ক্রমাগত আবদার করছে, আমি তোমার কোলে বসবো না, ওই কোলে বসবো। সতীশ বলল, বসুক না এসে, তাতে কি হয়েছে? এসো খোকন, এসো আমার কাছে এসো। আমি খোকন না, আমি বাবুল। সতীশ হেসে বলল, আচ্ছা তাই হোক। বাবুল, তুমি এসো আমার কাছে। মার কোল থেকে ঝাঁপিয়ে সতীশের কোলে চলে এলো বাবুল। সতীশ ওকে বুকে চেপে ধরল। একেবারে অমৃত, এত সুখও ছিল কপালে। ছাড়ো ছাড়ো, লাগে। সতীশ একটু শিথিল করল আলিঙ্গন। বাবুলের মা ধমক দিল, ছাড়ো বলে নাকি? তুমি বলে নাকি? বাবুল বলল, বাবাকে তুমি বলো না বুঝি? বাবুলের মা এরপর আর কোনো কথা বলতে পারল না। আরক্ত মুখে চুপ করে রইল। সতীশও রইল নির্বাক হয়ে। সহযাত্রিনীর মুখের রং তার সমস্ত মন, সমস্ত জীবনকে রাঙিয়ে দিয়েছে। সে রং রাঙা আগুনের।
হঠাৎ বাবুল দুটি ছোট ছোট হাতে সতীশের গলা জড়িয়ে ধরল। তুমি আমার কে হও বলো না? শিশু মুখে বড় কঠিন প্রশ্ন। সতীশ চারদিকে না তাকিয়েও বুঝতে পারল গ্রামের সমস্ত লোক তাদের দিকে কৌতূহলী চোখে চেয়ে রয়েছে, উৎকর্ণ হয়ে রয়েছে উত্তর শোনবার জন্য। পাশে বসে বাবুলের মা, তার মুখ ফ্যাকাশে সাদা, কিন্তু দুই চোখে আষাঢ়ের আশঙ্কা। বাবুল ফের জিজ্ঞেস করল, তুমি আমার কে হও? সতীশ একটু ইতস্তত করল, তারপর বাবুলের দিকে তাকিয়ে সস্নেহে হেসে বলল, তুমি আমাকে চিনতে পারছো না বাবুল? আমি তোমার মামা বাবু হই, মামা বাবু। বাবুল হেসে উঠল, বাবা কি মজা, আমার মামা বাবু ছিল না, আজ একটা মামা বাবু হলো। জানো মামা বাবু, আজ আমার জন্মদিন, আমাকে কি দেবে বলো না? হাত পাতল বাবুল। তার মা মৃদুস্বরে ধমক দিল, এই দুষ্টু, ও কি হচ্ছে? বাবুল আবার বলল, মামা বাবু আমাকে কি দেবে? আমার জন্মদিনে আমাকে তুমি কি দেবে মামা বাবু? সতীশ কোনো জবাব দিল না। নিঃশব্দে ওর সাদা সুন্দর ছোট্ট কপালে নিজের মোটা বিড়ি খাওয়া কালো ঠোঁট ছোঁয়ালো। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।